সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের আর্থিক সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে ব্যাংকিং ও বিমা খাত। জনগণের সামনে রয়েছে বড় বাজেটের লক্ষ্যমাত্রা, যা পূরণে ব্যাংকিং ও বিমা খাত কাজ করে যাচ্ছে, অবদান রেখে থাকেন। এই বিষয়ে আমরা আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফয়েজ আলম এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জালালুল আজিম। জনাব ফয়েজ আলম এবং জনাব জালালুল আজিম, আপনারা দুইজনকে স্বাগত জানাচ্ছি জিটিভি স্টুডিওতে। ধন্যবাদ জিটিভিকে। আমি প্রথমে জনাব ফয়েজ আলমের কাছে যেতে চাই, ব্যাংকিং খাত নিয়ে আপনার থেকে একটু জানতে চাইব, বিশেষ করে ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো কি এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেখান থেকে উত্তরণের আমরা কি উপায় খুঁজে পেতে পারি। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো আসলে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। জানেন আপনারা যে বাংলাদেশের ব্যাংকিং খাতে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ হচ্ছে এনপিএল। বিপুল পরিমাণ খেলাপি ঋণের বোঝা ব্যাংকগুলোর উপরে চেপে বসেছে। জানেন আপনাদের সরকার বাধ্য হয়েছে 5টা ব্যাংকে ডিজলভ করে একটা নতুন ব্যাংক করার ক্ষেত্রে। অনেক কোনো ব্যাংক আছে 90% চেয়েও বেশি খেলাপি ঋণ। ফলে খেলাপি ঋণই হচ্ছে একটা এখন মূলত ব্যাংকগুলোর মূল সমস্যা। এই খেলাপি ঋণের যে বোঝা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক, সরকার এবং ব্যাংকগুলো নানা ধরনের কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ ব্যাংককে নীতিগত সহায়তা দিয়ে যারা খেলাপি হয়েছিলেন তাদের ব্যবসা আবার যাতে চালু করে ব্যাংকের ঋণ শোধ করতে পারেন সেজন্য কিছু সুযোগ দিয়েছেন। ব্যাংকগুলো কিছু সুযোগ দিয়েছে। নীতি সহায়তার জন্য কিছু নতুন সার্কুলার করেছে বাংলাদেশ ব্যাংক। আমরাও চেষ্টা করছি রিশিডিউল করে এককালীন আদায়ের মাধ্যমে কোথাও কিছু সুদ মৌকুব করে এই বিপুল পরিমাণে খেলাপি ঋণ কমিয়ে আনার, এবং আমরা ইতিমধ্যেই কিছু সুফলও পেয়েছি। কিছু ব্যাংক বেশ ভালো সুফল পেয়েছে। আমি জনতা ব্যাংকেও সুফল পেয়েছি যে আদায় হচ্ছে, এবং আমরা আশা করছি যে এই বাংলাদেশ ব্যাংক এবং এফআইডি আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আমরা যেসব কাজকর্ম করছি এনপিএল থেকে বেরিয়ে আসার জন্য, এটি খুব দ্রুত যে 1-2 মাস কিংবা 6 মাসের মধ্যে ফলাফল পাওয়া যাবে বিষয়টি এরকম নয়। একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা নিয়েছি এবং আশা করি আমরা এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবো। তবে সেক্ষেত্রে যেটি খুব জরুরি দরকার এবং যেটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নীতিগত সহায়তা সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে লাগবে। আমরা খুবই আশাবাদী যে এই অবস্থা থাকবে না ব্যাংকিং খাতে। এনপিএল এর কথা আপনি যেটা বলছিলেন, আমরা জানি যে শুনেছি 2% দিয়ে আপনার রিশিডিউলিং করা। এখন রিশিডিউলিং করার কারণে কি এনপিএল এর হার কমবে বলে মনে হয়? শুধু ব্যাংকিং খাত না, আমরা যে এনবিএফএ দিকে যদি তাকাই ওটার অবস্থা আরো খারাপ, আরো খারাপ। সো এখান থেকে আসলে আমাদের উত্তরণের উপায় কি? এবং এনপিএল এর হার যদি আপনারা কমাতে না পারে তাহলে কিন্তু আমাদের অবস্থান, বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক বাজারে কিন্তু আমাদের অবস্থান দিন দিন খারাপের দিকে যাচ্ছে। খারাপ হবে। যেটি বলেছেন যে নীতি সহায়তার আওতায় 2% দিয়ে সরকার বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা নিয়েছেন যাতে সহজে লোনগুলোকে আমরা রিশিডিউল করে এনপিএল থেকে বের করে নিয়ে যেতে পারি। এর ফলে ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবে। ফলে যেসব সৎ ব্যবসায়ী আছেন তারা যদি ব্যবসা করেন, ব্যবসা না করলে তো আর কখনো ঋণ শোধ করতে পারবেন না। ফলে এই জন্যই বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগটি নিয়েছে, এবং আমরা মনে করি যে এই 2% সুবিধা দিয়ে যেসব লোন রিশিডিউল করা হয়েছে হয়তো কেউ আবার ডিফল্টার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগই বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি, আপনিও শুনেছেন মনে হয়, বাংলাদেশ ব্যাংক আবার উদ্যোগ নিয়েছে যে যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো চালু করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকেও উদ্যোগ নিয়েছেন। নতুন গভর্নর মহোদয় যোগদান করার পরে নানা রকম কর্মসূচি নিয়েছেন যে এনপিএলের এই অভিশাপ থেকে বের হয়ে আসার একটা নতুন পদক্ষেপ হচ্ছে যে বন্ধ কলকারখানা চালু করা। এই কলকারখানা যদি চালু হয় এবং প্রোডাকশন যদি ঠিকমতো হয়, আন্তর্জাতিক বাজারে তারা আগের থেকেই তাদের একটা নেটওয়ার্ক মার্কেটিং করা আছে, সেই সুযোগটা দিলে তারা যদি ব্যবসা করতে পারেন তারা ধীরে ধীরে এই লোনগুলো রেগুলার হয়ে যাবে এবং শোধ করতে পারবেন। ব্যবসা করতে পারলে যেমন অর্থনীতির ক্ষেত্রে তাদের অবদান বাড়বে, ব্যাংকের লোনগুলো তারা শোধ করতে পারবেন। আমরা আশাবাদী, আমি যেটা বললাম যে আমরা আশাবাদী এই সিচুয়েশন যদি বজায় থাকে এবং সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সাপোর্টটা যদি বজায় থাকে, আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। রাতারাতি হওয়ার সুযোগ নাই। জনাব জালালুল আজিম সাহেবের কাছে যেতে চাই যে বিশেষ করে বাজেটের অনেক বড় লক্ষ্যমাত্রা আমাদের সামনে রয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি?
না, ইন্স্যুরেন্স সেক্টর তো একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং যথেষ্ট সম্ভাবনাময় একটা সেক্টর। যদি আমরা প্রপারলি এটাকে ইউটিলাইজ করি, প্রপারলি কোম্পানিগুলোকে রান করাই, তাহলে নিশ্চয়ই একটা বড় ভূমিকা অর্থনীতিতে রাখতে পারে। আমি প্রথমেই বলি যে আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন, অর্থাৎ জিডিপিতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে কন্ট্রিবিউশন, সেটা ওয়ার্ল্ডের সর্বনিম্ন একটা। তো এটা পক্ষান্তরে প্রমাণ করে যে যথেষ্ট সম্ভাবনা এখানে আছে। আমাদের প্রচুর মানুষ এদেশে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে প্রতিনিয়তই, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, বিজনেস গ্রোথ হচ্ছে, ইকোনমি গ্রোয়িং। তো এখানে ইন্স্যুরেন্স একটা বড় ভূমিকা রাখতে পারে। আমরা 0.4% মতো কন্ট্রিবিউট করি, 1%ও না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ 4% করে, অর্থাৎ 10 গুণ। কিন্তু তো আমরা কিছু পদক্ষেপ নিলে এটাকে যদি আমরা 10 গুণ করতে পারি, তাহলে অর্থনীতিতে বিমা সেক্টর অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি আপনি জানেন আমাদের যে জীবন বীমা কোম্পানিগুলো আছে, প্রায় 36টা জীবন বীমা কোম্পানি কাজ করে বাংলাদেশে। জীবন বীমা কোম্পানিতে একটা লাইফ ফান্ড বলে একটা কথা আছে, অর্থাৎ আমরা যে গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করি প্রিমিয়াম হিসাবে, তার একটা অংশ ভবিষ্যৎ দায় মেটানোর জন্য এই ফান্ডটা ক্রিয়েট করা হয়ে থাকে। সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় 46,000 কোটি টাকার লাইফ ফান্ড, এই কোম্পানিগুলোর সম্মিলিত লাইফ ফান্ড। এটাকেও যদি সরকার চায় যে অর্থনীতিকে চ্যানেলাইজড করে, আমি যদি একটু ইন্টারাপ্ট করি যে লাইফ ফান্ড প্রসঙ্গে, যে লাইফ ফান্ড বলছেন আপনি 46,000 কোটি টাকা, এটা কি আসলে কাগজে কলমে নাকি সত্যিকার অর্থে? না, এটা সত্যিকার অর্থেই থাকার কথা। এটা সত্যিকার অর্থেই থাকার কথা, কারণ রিসেন্টলি যদি আপনি রিপোর্ট দেখেন, অনেক কোম্পানির নেগেটিভ লাইফ ফান্ডও আছে, তার মানে সত্যিকার অর্থেই আছে এটা কাগজ কলমের সাথে। তো এইটাকে যদি কাজে লাগানো যায়, যেমন গভর্নমেন্ট চাইলে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বন্ড ছেড়ে ইন্স্যুরেন্স কোম্পানির এই ফান্ডগুলো কিন্তু কাজে লাগাতে পারে। যমুনা এই পদ্মা সেতু যখন আপনার মনে হয়তো আছে যে তৎকালীন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কিন্তু বলেছিলেন, সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলেন যখন ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু ফান্ডিং সরিয়ে নিতে যাচ্ছিল, যে চাইলে আমরা ইন্স্যুরেন্স সেক্টর থেকে কিন্তু আমরা একটা পদ্মা সেতু করে দিতে পারি যদি সরকারের তরফ থেকে ওই ধরনের বন্ড ছিঁড়ে করা যায়। তো এই জন্য আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টর যথেষ্ট ভালো ভূমিকা কিন্তু রাখতে পারে এই বাজেটের ক্ষেত্রে। পাশাপাশি দেখেন আরেকটা জিনিস আছে, আমি লাইফ ইন্স্যুরেন্সের কথাই যদি বলি, যে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে এমপ্লয়মেন্ট। তো আমরা জীবন বীমা কোম্পানিগুলো বাংলাদেশে শুধু না, বহু দেশেই ব্যবসা সংগ্রহ করে থাকে কিন্তু এজেন্টদের মাধ্যমে, এবং এজেন্টরা মূলত স্যালারিড কেউ নয়, এরা কমিশন ভিত্তিক কাজ করে, অর্থাৎ তারা ব্যবসা করে সেই ব্যবসার উপর একটা পার্সেন্টেজ নিয়ে থাকে। তো সেখানে লক্ষ লক্ষ লোককে এই পেশায় যদি প্রশিক্ষিত করে সরকারের তরফ থেকে একটা, এই যে যুব মন্ত্রণালয়ের মাধ্যমে যে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণটা দেওয়া হয়, বিমা ক্ষেত্রেও যদি একটা সরকারের তরফ থেকে একটা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে অ্যাবজর্ব করা হয়, তাহলে কিন্তু আমরা লক্ষ লক্ষ এই বেকার ছেলে মেয়ের ব্যবস্থা আমরা করা সম্ভব। এবং পক্ষান্তরে এরা তাদের উপর যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বাররা, তাদের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। তো এই সম্মিলিতভাবে এই ইন্স্যুরেন্স সেক্টর যে কর্মকাণ্ডগুলো করে, ইন্টারাপ্ট করি যেহেতু এজেন্ট প্রসঙ্গ আছে সেই জন্য, সেটা হচ্ছে যে এজেন্ট, লক্ষ লক্ষ এজেন্ট আছে, এখান থেকে আমরা একটু বের হয়ে এসে আমরা কি অনলাইনে পলিসি বিক্রি করে একটু অনলাইন পলিসিও বিক্রি এটা শুরু হয়েছে, খুব বাংলাদেশে কম, বিদেশে তো এটা খুবই মানে বহুল প্রচলিত আমি বলবো। বাংলাদেশে এটা হবে, কিন্তু বাংলাদেশে যেহেতু যথেষ্ট বেকার ছেলে মেয়ে আছে, তাদেরকে কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি। আপনি যদি প্রগতি লাইফের কথা বলেন, আমরা এখন এই গ্রাহকের আস্থা অর্জনের জন্য যে কাজটা করছি, যে আমরা গ্রাহককে ইএফটিএনের মাধ্যমে টাকা দিয়ে দিচ্ছি তার প্রাপ্যটা, যার ফলে যখন তার পলিসির মেয়াদ পূর্তি হয়, তার ঠিক 2 ওয়ার্কিং ডেজের ভিতরে তার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দিই। আগের মতো সেই ম্যানুয়াল সিস্টেমে আমরা তার কাছ থেকে পলিসি ডকুমেন্ট কিংবা আমরা তাকে নির্বাহী রসিদ বলি, এগুলো আর চাচ্ছি না। আমরা সরাসরি তার যে অ্যাকাউন্টটা আমাদের কাছে রেকর্ডভুক্ত আছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে উনি আমাদেরকে প্রিমিয়ামটা দিতেন, সেখানে আমরা সরাসরি তাদের টাকাটা পাঠিয়ে দিচ্ছি, যার ফলে বিমা সেক্টরে এইটা গ্রাহকদের আস্থা অর্জনে একটা বড় ভূমিকা পালন করছে। অনেক গ্রাহক তো জানেই না, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার পরে যখন সে SMS পাচ্ছে
যে আপনার এই অ্যাকাউন্টে প্রগতি ইন্স্যুরেন্স থেকে এত টাকা আসছে, তো তখন কিন্তু তার একটা আস্থা ফিরে পাচ্ছে, যে যেখানে অনেক কোম্পানি হয়তো টাকা যথাসময়ে দিতে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই ইন্স্যুরেন্সকে মানুষের কাছে আরও পপুলার করার চেষ্টা করছি। পাশাপাশি ধরেন আগে একটা গ্রাহক যেহেতু জীবন বিমার ক্ষেত্রে 8 বছর 10 বছর বা 12 বছর বা 15 বছর প্রিমিয়াম দিতে হয়, তো এই প্রিমিয়ামটা হয়তো দেখা যেত তাকে একটা অফিসে এসে প্রিমিয়ামটা দিতে হতো। কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তি চালু করার মাধ্যমে যেটা হচ্ছে, আমরা তাকে কিন্তু সে এখন মোবাইল অ্যাপসে ঢুকে সে প্রিমিয়ামটা দিয়ে দিতে পারে, ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, এর সবগুলোই কিন্তু তারা এখন আর তাকে অফিস আসতে হচ্ছে না। পাশাপাশি আরেকটা প্রবলেম ছিল, যেহেতু সারা দেশব্যাপী এই আমাদের নেটওয়ার্কটা বিস্তৃত ছিল, আমরা এজেন্ট নির্ভর ছিলাম পুরোপুরি। প্রিমিয়ামটা এজেন্টরাই সংগ্রহ করতো, কিন্তু অনেক সময় দেখা গেছে কিছু কিছু এজেন্ট প্রিমিয়াম সংগ্রহ করেছে ঠিকই গ্রাহকের কাছ থেকে, কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে জমা দেয়নি, এটা জানতেও পারতো না তখন। এখন আমরা যে কাজটা করছি, সাথে সাথে গ্রাহককে SMS দিচ্ছি, যখনই আমাদের সার্ভারে টাকাটা চলে আসে, আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা চলে আসে, সেটা যে চ্যানেলে হোক না কেন, তাৎক্ষণিকভাবে গ্রাহকের কাছে একটা SMS চলে যায় যে আপনার কাছ থেকে আমি এই বাবদ এত টাকা পেয়েছি। তো এইটাও কিন্তু এই ডিজিটাইজেশনের ফলে বন্ধ হয়েছে। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনলাইন পলিসি চালু শুরু হয়েছে, সামনে আরও পপুলার হবে, কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করলে যে ব্যাপক জনগোষ্ঠী যেখানে বেকার রয়েছে, তাদেরকে কিন্তু এই পেশায় কাজে লাগানো যায়। একই সাথে ব্যাপক জনগোষ্ঠীকে কাজে লাগানো যাবে, এটা ঠিক আছে। আবার অনলাইনে পলিসি বিক্রি করতে পারলে এজেন্ট যে টাকা মেরে দেওয়ার যে সেই ঝুঁকিতেও আমরা বাঁচতে পারবো। আমি আবার একটু যেতে চাই জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফয়েজ আলমের কাছে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বাজেটের বিষয়ে, আমাদের সামনে অনেক বড় একটা বাজেটের লক্ষ্যমাত্রা, সেটা দিয়ে জনগণের নাবিশ্বাস হয়ে যায় কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করছি। এই ক্ষেত্রে ব্যাংকের অবদান এবং ব্যাংকিং সেক্টর থেকে বড় ধরনের একটা ঘাটতি ফিল আপ করতে হয়, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? বাজেট, আপনি জানেন যে উন্নয়নশীল দেশগুলো সবসময় ঘাটতি বাজেট দিয়ে থাকে, ফলে এই ঘাটতি পূরণের জন্য বিভিন্ন সেক্টর থেকে সরকারের টাকা নিতে হয়। এর মধ্যে সবসময় ব্যাংক একটা বড় কন্ট্রিবিউশন রেখে থাকে। ব্যাংক খাত থেকে একটা বড় অঙ্কের টাকা সরকার ধার করে, এগুলো অতীতের বাজেটেও হয়েছে। এইবারে একটু বেশি টার্গেট করা হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে নেওয়ার জন্য। আপনি দেখবেন যে এটা নিয়ে ইতিমধ্যেই নানা জায়গায় কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর থেকে একটা বড় অঙ্কের ঋণ নেওয়ার যে টার্গেট করা হয়েছে, এতে ব্যাংকের সমস্যা হবে কি না। আসলে যেটি বললাম যে ব্যাংকিং সেক্টর থেকে সবসময় ঋণটি সরকার নিয়ে থাকে, এইবার হয়তো একটু বেশি বড় অঙ্কের একটা টাকা ধার্য করা হয়েছে। আমার মনে হয় যেটি যে এতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটার কারণ হচ্ছে এই যে আপনি জানেন যে বিশেষত বড় ব্যাংকগুলা, সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, সরকারি বড় ব্যাংকগুলা মূলত সরকারি আমানত, বড় অঙ্কের সরকারি আমানতের উপর নির্ভরশীল সবসময়ই। যেসব উন্নয়ন প্রকল্প থাকে সরকারের, সেটার বড় অঙ্কের টাকাটা কিন্তু সরকারি ব্যাংকে আমানত থাকে, ধীরে ধীরে সরকার খরচ করে। ফলে দেখা যাবে যে এই বাজেটে যে উন্নয়ন খাতে যে টাকা আছে সেটা সরকারি ব্যাংকেই যাবে। ফলে চট করে এই বড় অঙ্কের ঋণ ধার্য করার কারণে যে ব্যাংক ডিপোজিট ক্রাইসিসে পড়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, আমার যেটা মনে হচ্ছে। এটি একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনার অন্যান্য দিক থেকে আরেকটা দিকে ব্যাংকগুলো অবদান রেখে থাকে বাজেটে। আপনারা জানেন যে বৈদেশিক বাণিজ্য যেটি ফ্যাসিলিটেট করে ব্যাংক, সেক্ষেত্রে ব্যাংকের একটা বড় অবদান থাকে। এবং আমি জনতা ব্যাংকের লোক, গত 1-2 বছর ধরে জনতা ব্যাংক সম্পর্কে নানা ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন একটা অবস্থা হয়নি যে আমি একটা এলসি পেমেন্ট দিতে পারিনি। আমরা বৈদেশিক বাণিজ্যের যত পাওনা আছে সব সময় মতো পরিশোধ করেছি, প্রত্যেকটা এলসি পেমেন্ট দিয়েছি। ফলে এই যে বৈদেশিক বাণিজ্যটি ঠিকমতো এর ধারাবাহিকতা ঠিকমতো রক্ষা করা, পেমেন্ট দেওয়া, বিদেশে ব্যাংকের এবং দেশের ইমেজ অক্ষুণ্ণ রাখা, এক্ষেত্রেও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাংক রাখে। এই সব মিলে আমি বলবো যে বাজেটের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে একটা অবদান রাখার সুযোগ আছে এবং এতে খুব একটা সমস্যা হবে না। এই বড় অঙ্কের যে ঋণের টার্গেট সরকার করেছে, এতে সমস্যা হওয়ার কথা না আর কি, আমার সেটি মনে হচ্ছে। আর ব্যাংক যদি আপনার বিজনেস ফ্রেন্ডলি না হয়, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিশেষ করে স্টার্ট আপ যারা নতুন উদ্যোক্তা, তারা ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে।
এই নতুন উদ্যোক্তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না? নতুন উদ্যোক্তাদের আপনাদের নিয়ে তেলের মাথায় তেল দেন, আমরা একটু শুনি। ব্যাংক এটি একেবারে মিথ্যা কথা না, আপনি যেটি বলেছেন যে ব্যাংক, আসলে ব্যাংকের তো নিজস্ব কোনো টাকা নেই। ব্যাংক জনগণের যে উদ্বৃত্ত, যে জায়গায় উদ্বৃত্ত টাকা থাকে সেখান থেকে এনে দরকারি যেখানে টাকার ডেফিসিট থাকে সেখানে ঋণ দেয়। তো কিন্তু আমরা এই নতুন উদ্যোক্তাদের বিষয়ে আমরা খেয়াল রাখি। আমরা সবসময় চাই যে নতুন উদ্যোক্তার সমাজে তৈরি হোক, এবং অতীতে আমরা যেটা দেখেছি যে 5টা 10টা কিংবা 20টা গ্রুপকে ঋণ দিয়ে ব্যাংক সমূহ বিপদে পড়েছে। আজকে যে এনপিএল এর এই অবস্থা, আপনি দেখবেন যে বড় বড় গ্রুপগুলোকে ঋণ দিতে গিয়ে এই অবস্থাটা হয়েছে। ফলে এই রিয়েলাইজেশন থেকে আমরা এখন যেটা করছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকেই আমরা উৎসাহিত করার চেষ্টা করছি বেশি। এবং স্টার্ট আপের কথা যে বললেন, স্টার্ট আপ বিজনেসের জন্য বাংলাদেশ ব্যাংক একটি স্বতন্ত্র উদ্যোগ নিয়েছে, এবং আমি শুনছি বাংলাদেশ ব্যাংক ফান্ড দিবে, ব্যাংকগুলো স্টার্ট আপ বিজনেসের জন্য টাকা দিবে। এগুলো সবই কিন্তু ইতিবাচক একটা প্রভাব অর্থনীতিতে রাখবে। তরুণ উদ্যোক্তা যারা আছে, যাদের হয়তো ব্যবসায়িক অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায় চাকরি করার কারণে, কিন্তু যে পুঁজির জন্যে নিজস্ব পুঁজি না থাকার কারণে তিনি ব্যবসা করতে পারছেন না, এই জায়গায় ব্যাংক হেল্প করবে, ব্যাংক সাহায্য করবে, ব্যাংকগুলো পুঁজির যোগান দেবে। কিন্তু কিছুটা আইনগত বিষয় তো থাকে, যেহেতু অনেক ক্ষেত্রেই এগুলোর জামানত থাকে না। ফলে আমরা আইনি কিছু প্রক্রিয়া সম্পন্ন করেই এগুলো দিই। তো যারা যায় এরা হয়তো এর মধ্যেই হতাশ হয়ে যান। তো হতাশ হলে চলবে না। ব্যাংকের টাকা নিতে হলে ব্যাংক যেরকম টাকা দিবে, ব্যাংকের টাকা যাতে ফেরত আসে সেরকম আইনি প্রক্রিয়াগুলো তো ব্যাংকের সম্পন্ন করতে হবে। আমি বলবো যে তরুণ উদ্যোক্তা যারা আসবেন ভবিষ্যতে ব্যাংকে, স্টার্ট আপ বিজনেসের বিষয় নিয়েও যারা আসবেন, তারা যেন এটুকু ধৈর্য রাখেন যে ব্যাংক যাতে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তাদেরকে পুঁজি দিয়ে সহায়তা করতে পারে। আমরা চাই ব্যাংক সবসময় বিজনেস ফ্রেন্ডলি হোক, ব্যাংক যাতে তেলের মাথায় তেল না দেয়। আমরা একটু জনাব জালালুর আজিম সাহেবের কাছে যেতে চাই। আর জনগণকে ইন্স্যুরেন্সের আওতায় আনার ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন? না, চ্যালেঞ্জ হচ্ছে বেশ কয়েকটা চ্যালেঞ্জ আছে। তার মধ্যে প্রথমত হলো আস্থার সংকট। আমাদের ইন্স্যুরেন্সের প্রতি সাধারণ মানুষের আস্থার খুব অভাব রয়েছে। এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও দায়ী। তো এখন যেটা করতে হবে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় 10 লক্ষের অধিক গ্রাহক 4,500 কোটি টাকার মতো বিমা দামি পাচ্ছে না। তো এই অবস্থায় রেখে আপনি কখনোই আস্থা অর্জন করাইতে পারবেন না। যে কারণে এই ঘটনাটা ঘটুক না কেন, এখন সেখান থেকে উত্তরণটা আসতে হবে। সরকার থেকে আরম্ভ করে আমাদের রেগুলেটরি বডি এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মিলে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে যাতে গ্রাহকের এই দাবিটা দ্রুত পরিশোধ করা যায়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অবস্থার সৃষ্টি না হয় সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে সম্মিলিতভাবেই। তাহলে আস্থার সংকটটা দূর হবে। আস্থার সংকটটা দূর হওয়ার পর আপনি যদি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারেন, এই জায়গায় আমাদের প্রচুর প্রচারণার দরকার আছে। কেন মানুষের ইন্স্যুরেন্স প্রয়োজন, মানুষকে ইন্স্যুরেন্স কিভাবে সহযোগিতা করতে পারে বা তার বিপদের সময়ে কিভাবে কাজে লাগতে পারে, সেই জিনিসগুলো খুব সহজবোধ্য ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমি একটা কথা সবসময় আমাদের এজেন্টদেরকে বলি যে দেখেন, মানুষকে বোঝানোর জন্য যে বৃষ্টি, আমরা যে ছাতা ব্যবহার করি বৃষ্টির সময়, ছাতা কিন্তু বৃষ্টি থামায় না, কিন্তু বৃষ্টিতে আপনি ছাতা ব্যবহার করে আপনি চলাফেরাটা অ্যাজ ইউজুয়াল রাখতে পারেন, নর্মাল রাখতে পারেন। তো বিমা মানুষের জানমালের ক্ষতি বন্ধ করতে পারবে না, কিন্তু যেই ক্ষতিটা হবে যদি বিমা থাকে তাহলে খুব সহজেই এই ক্ষতিটা পূরণ করা সম্ভব। তো এই যে বিষয়টা আমরা প্রতিনিয়তই মানুষের জীবনে দেখছি, তাদের জানমালের উপরে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদি উনি সম্পূর্ণ বিমার আওতায় থাকে খুব সহজেই এখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারে। তো এই জিনিসটা প্রচারণা দরকার আছে অনেকটা। এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা চ্যানেলে কিছু না কিছু অনুষ্ঠান পরিচালিত হয়, তার মাধ্যমে মানুষ বিমা সম্পর্কের ভালো মন্দ সব কিছু জানতে পারবে, এবং এর ফলে তারা যে কারেকশনসগুলো দরকার এই সেক্টরে সেটাও কিন্তু করা সম্ভব। পাশাপাশি যেটা দীর্ঘমেয়াদী বিমা সম্পর্কে মানুষের ভিতরে ধারণা দেওয়ার জন্য স্কুল কলেজে বিমা বিষয় অন্তত ছোট একটা চ্যাপ্টার হলেও থাকতে হবে। যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কোনো ক্লেম দিচ্ছে না,
স্পেসিফিক ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে আমরা এটা আমি শুনতে এই চাই। ক্ষেত্রে যেটা মনে করি যে বিগত আমাদের ইডরার যিনি চেয়ারম্যান ছিলেন উনি একটা পদক্ষেপ নিয়েছিলেন অনেকটা ব্যাংকের আদলে, যে 5টা ব্যাংকে একীভূত করে যে পদক্ষেপটা নিয়েছিলেন, একইভাবে উনি বীমা রেজুলেশন অধ্যাদেশ করার চেষ্টা করেছিলেন, যেহেতু তখন ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, যে উনি 15টা কোম্পানিকে চিহ্নিত করে 15টা কোম্পানিকে একীভূত করে তাদের অ্যাসেটগুলোকে একখানে করে সরকারের কন্ট্রোলে নিয়ে, এবং সেখান থেকে সরকারের কাছ থেকে হয়তো একটা দীর্ঘমেয়াদী লোন হোক বা কিছু, আমি যতটুকু শুনেছি যে ডোনার এজেন্সিরা ওরা কি সহযোগিতা করতে চেয়েছিল এই সেক্টরটাকে বেল আউট করার জন্য, তাদের কাছে নিয়ে প্রথমে আপনার এই গ্রাহকদের বীমা দাবিটা পরিশোধ করে ফেলতে হবে। পরিশোধ করে এতগুলো কোম্পানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সাথে বিবেচনা করলে, আমি যদি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি, এতগুলো কোম্পানির প্রয়োজন বাংলাদেশের নেই। নাই, জনগণ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী এটা যে দরকার নাই। ইন্স্যুরেন্স কোম্পানিগুলা অপটিমাম সাইজের সংখ্যাটা আমি মনে করি সেই কটাকে রেখে, তাহলে 15টাকে যদি একটা করা হয়, সেইটার দায়গুলা মিটিয়ে দিয়ে সেটাকে একটা হিসাবে যদি সাকসেসফুল কোম্পানির সাথে দাঁড় করানো যায়, তারপর এটা আবার প্রাইভেট সেক্টরে হ্যান্ড ওভার হতে পারে। তো এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। জনাব ফয়েজ আলম এবং জনাব জায়ুল আজিম, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি জিটিভির স্টুডিওতে সময় ধন্যবাদ দেওয়ার আপনাদেরকে জন্য। এবং ধন্যবাদ জিটিভিকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।